চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি ইন্টারভিউ ক্লাসের একটা গুরুত্বপূর্ণ ক্লাসটা হচ্ছে ক্লাসরুম সিচুয়েশন এর উপরে আমাদের ইন্টারভিউয়ে কিরকম প্রশ্ন হতে পারে। অর্থাৎ আমরা যদি কোনো শ্রেণীকক্ষে পড়াই, সেই শ্রেণীকক্ষে পড়ানোর সময় কিন্তু আমাদের বিভিন্ন রকম সিচুয়েশন অ্যারাইজ করে। সেই সিচুয়েশনগুলো আমরা কি করে ট্যাকেল করব, এই নিয়ে কিন্তু আমাদের ইন্টারভিউরা বিভিন্ন রকম প্রশ্ন করতেই পারেন। তো এই টাইপের প্রশ্ন করা হয় এবং খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, তার সাথে দুই একটা প্রশ্ন যোগ করা আছে, যেমন তুমি এখন কি করছো বা প্রাইভেট টিউশন নিয়ে তোমার মতামত, এই টাইপের কয়েকটা প্রশ্ন। সব কয়েকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে এবং এই প্রশ্নগুলো নিজের মতো করে সাজিয়ে রাখা যায়, বা আমি যে উত্তরগুলো তোমাদের জন্য রেডি করে দিলাম সেই টাইপের সেটাকেও তোমরা কিন্তু তৈরি করে রাখতে পারো। নিঃসন্দেহে প্রশ্নগুলো খুব জরুরি। তাহলে চলো আমরা আরম্ভ করছি যে ক্লাসরুম সিচুয়েশন বা শ্রেণীকক্ষে বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমাদের আজকের ভিডিও। প্রথম প্রশ্ন দেখো, তুমি এখন কি করছো? এটা ইন্টারভিউরা আমাদের জিজ্ঞেস করবেন বা করেন অনেক সময়ই। তো আমাদের উত্তরটা কিরকম হওয়া উচিত? যেমন উত্তরটা হচ্ছে, স্যার, নিজের পড়াশোনার সাথে সাথে আমি এখন একটা স্কুলে পড়ানোর সাথে যুক্ত আছি। ছোট ছোট বাচ্চাদের খুব আনন্দের সাথে এবং একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের পাঠদানের চেষ্টা করি। সরকারি স্কুলে সুযোগ পেলে আরো বেশি উৎসাহের সাথে আমি আমার পাঠদান চালিয়ে যাব। এটা আমাদের উত্তর হবে। এই কারণে আমাদের উত্তর হবে যে আমরা যদি বলি যে প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছি, সেটা কিন্তু কোনো মতেই ঠিক হবে না। আমরা এর আগেও সেটা একটা ভিডিওতে আলোচনা করেছি। আমাদের উত্তরটা এরকমই হওয়া উচিত যে আমি তো পড়াশোনা করছি, তার সাথে সাথে আমি একটা স্কুলে পড়ানোর সাথে যুক্ত আছি এবং এই পড়ানোর পেশাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তাই কিন্তু আমি আপাতত একটা কিন্ডারগার্টেন স্কুলে বা বাচ্চাদের একটা স্কুলে পড়ানোর সাথে যুক্ত আছি, এটা বলা যেতে পারে। পাশাপাশি অন্যান্য পেশার কথাও বলা যেতে পারে, তবে পেশার কথা বলার থেকে যেটা ভালো হবে সেটা কিন্তু হচ্ছে আমাদের এই স্কুলে পড়ানো বা আমার নিজের পড়ার সাথে সাথে এই পড়ানোটাকেও চালিয়ে যাওয়া বা স্কুলে পড়ানো। তো এই প্রশ্নটা যদি আমরা এভাবে উত্তর দিই, নিঃসন্দেহে প্রশ্নটা ভালো হবে। তো এরকম একটা উত্তর রেডি করে রাখবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম। চলো এবার দ্বিতীয়টা দেখি। এবার দেখো, আরেকটা কিন্তু স্বাভাবিক প্রশ্ন যে তুমি প্রাইভেট টিউশন করছো না, তুমি তো অনেক ডিগ্রি হাসিল করলে, নিশ্চয়ই অনেকেই প্রাইভেট টিউশন করছে, তুমি করছো না। তখন আমাদের যে উত্তরটা হওয়া উচিত, উত্তরটা এরকম হওয়া উচিত, না স্যার, আমি প্রাইভেট টিউশনের সঙ্গে জড়িত নই, ভবিষ্যতে প্রাইভেট টিউশন নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ আমি মনে করি স্কুলে যে শিক্ষা দেওয়া হয় সেটা সার্বিক এবং শিশুর উন্নতির সহায়ক। স্কুলের শিক্ষা যদি পরিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে দেওয়া যায়, তাহলে আর প্রাইভেট টিউশনের প্রয়োজন পড়ে না। প্রাইভেট টিউশনে শুধুমাত্র বিষয়গত দিকটা পড়ানো হয়, কিন্তু একটা শিশুর সার্বিক বিকাশের জন্য বিষয়গত উন্নতি যেমন প্রয়োজন, তেমনি তার সাথে সাথে তার দৈহিক, মানসিক, সামাজিক এসব উন্নতিও কিন্তু দরকার। সেটা একটা বিদ্যালয়ের পরিবেশই সম্ভব। তাই আমি প্রাইভেট টিউশনের সাথে যুক্ত নই। তাহলে আমরা কিন্তু এখানে আমাদের মতামতটাকে প্রকাশ করলাম। প্রকাশ করার মূল অর্থ হচ্ছে যে, দেখো, প্রাইভেট টিউশনে যখন আমরা পড়ি তখন একটা কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য যাই, সেখানে বিষয়গত জিনিসটা পড়ানো হয় বা সাবজেক্টটা নিয়ে একটু পড়ানো হয়, তারপর কিন্তু আমরা চলে আসি। এইবার স্কুলে যেটা করানো হয়, স্কুলে কিন্তু নজর দেওয়া হয় হচ্ছে সেই পড়াশুনো তো থাকবেই, তার সাথে সাথে থাকবে খেলাধুলা, যেটা আমাদের শারীরিক গঠনের চেষ্টা করবে, আমাদের বিভিন্ন মানসিক ডেভেলপমেন্ট এবং বিভিন্ন সামাজিক ডেভেলপমেন্ট। সামাজিক বলতে আমরা কি বলছি, যে যখন কয়েকটা বাচ্চা একসঙ্গে আমাদের একটা পরিবেশের মধ্যে বড় হবে, তাদের মধ্যে সেই কিন্তু সামাজিকতাটা গড়ে উঠবে, তাদের মানসিক বিকাশটা আরো ভালো মানে উন্নত হবে। এইসব জিনিসগুলোর দিকে কিন্তু লক্ষ্য রাখা হয় স্কুলের এডুকেশনের মধ্যে। তো আমরা আমাদের সেই উত্তরটা যদি সেভাবে রেডি করে নেই বা আমরা যদি এভাবেই বলি, তাহলে কিন্তু অনেকটা সেটা ভালো হবে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে, দেখো, প্রাইভেট টিউশন না করার পিছনে কিন্তু তোমাকে কারণ দিতে হবে, কিন্তু কারণ প্রাইভেট টিউশন কিন্তু সরকার থেকে এই প্রাইভেট টিউশনের দিকে নিষেধাজ্ঞা আছে। সেটা সরকারি স্কুলের শিক্ষকই হোক বা অন্যান্য দিক থেকেও সেটা সরকার সমর্থন করে না, যার জন্য আমরা কিন্তু সবসময় প্রাইভেট টিউশনের বিপক্ষেই কথা বলবো এবং এভাবে আমরা ব্যাপারটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, পরেরটাতে আসি। খুব ভালো একটা প্রশ্ন। দেখো, কোনো ছাত্র ক্লাসে তোমার পড়া বুঝতে পারছে না, তুমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছো, তবু বোঝাতে পারছো না, তখন তুমি কি করবে? আচ্ছা, আমাদের উত্তরটা এরকম হওয়া উচিত, দেখো, স্যার, ক্লাসে বারবার চেষ্টা করার পরেও যদি কোনো ছাত্র বিষয়টা বুঝতে না পারে, কোনো বিষয় বুঝতে না পারে,
তখন আমি তার জন্য আলাদা ক্লাস বা রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করব। ওই ক্লাসে তার পিছিয়ে পড়া বা না বুঝতে পড়া এটার যে অংশটুকু আছে সেটাকে ভালো করে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব, যাতে ক্লাসে বাকি ছাত্রছাত্রীদের সাথে সমানভাবে শিক্ষণ পদ্ধতিতে সে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের লক্ষ্য থাকবে কি? লক্ষ্য থাকবে কিন্তু হচ্ছে যে একটা ক্লাসের মধ্যে একটা ছাত্র কিন্তু পড়া নাও পেতে পারে। পড়া না পেলে তার জন্য কি করব? পড়া না পেলে কিন্তু আমাদের তাহলে কি তাকেই ক্লাসটাতে বুঝিয়ে দেবো? দেখা গেল 40 জন ছাত্র আছে, তাহলে আমি কি ওই ছাত্রটা নিয়ে পড়ে থাকবো? না, তখন আমাদের লক্ষ্যটা হবে হচ্ছে যে ওই ছাত্রটার ওই সমস্যাটা তাকে বলবো যে ঠিক আছে, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, আমি তোমার জন্য অন্য একটা ক্লাসের ব্যবস্থা করছি। এবার বাকি সবাইকে কিন্তু ক্লাসটা নিয়ে চালানো। এবার এই বাচ্চাটাকে অন্য একটা রিমিডিয়াল ক্লাসের মধ্যে নিয়ে সেটার সম্পর্কে তাকে ভালো করে বুঝিয়ে দেওয়া, যে যেন সে ব্যাপারটা বুঝতে পারে, আবার অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে ক্লাসের ব্যাপারগুলোতে একই সঙ্গে অংশগ্রহণ করতে পারে। তাহলে এটাকে আমরা রিমিডিয়াল ক্লাস বলি, এবং এই রিমিডিয়াল ক্লাসের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা থাকে স্কুল এডুকেশনে, সেটা আমরা জানি। তো সেটাই আমরা চেষ্টা করব। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু এইভাবে আমাদের রেডি করে নেব। আচ্ছা, 4 নম্বরটা চলে আসো। যদি কোনো ছাত্র ক্লাসের বাকি ছাত্রদের থেকে বেশ ভালো, দেখা গেল একটা ছাত্র একটু ভালোই আছে, তার সব দিক থেকেই ভালো, পড়ার আগ্রহ ভালো, যেমন বলছে দেখো ক্লাসে যা পড়ানো চলছে তার থেকে তার আরো বেশি কিছু জানার আগ্রহ থাকে, তখন তার জন্য তুমি কি করবে? আচ্ছা, এটার উত্তরটা কিভাবে হবে? উত্তরটা দেখো, যদি কোনো ছাত্রের ক্লাসের শিখনের থেকেও আরো বেশি কিছু জানতে বা শিখতে চায়, তবে আমি তাকে আরো বেশি উৎসাহ দেব। তার জন্য শ্রেণীকক্ষ ছাড়াও বিভিন্ন উপায়ে তার জানার আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করব। প্রয়োজনে তার জন্য বিশেষভাবে নতুন শিক্ষণ পদ্ধতির পরিকল্পনা করব। তাহলে কিন্তু এখানে দেখো একটা জিনিস, যে কোনো ছাত্র তো আগ্রহ থাকতেই পারে যে না, ওর আরো বেশি করে জানার আগ্রহ আছে। যদি পড়ার ব্যাপারটা তার বেশি করে জানার আগ্রহ থাকে, তাহলে সেই আগ্রহটাকে তো কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা অ্যাজ এ শিক্ষক যেটা করব সেটা হচ্ছে তাকে, সে যাতে আরো উৎসাহ পায়, আরো যাতে জিনিসগুলো ভালো করে বোঝে, জানে, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমরা তার সাথে কথা বলবো, আলোচনা করব, সেগুলো তার উৎসাহটাকে আরো বাড়ানোর চেষ্টা করব, সে তার জানার আকাঙ্ক্ষাটা মেটানোর চেষ্টা করব। এটাই কিন্তু আমাদের পরিকল্পনা থাকবে, এবং এটাকে আমরা কিন্তু সেভাবে অ্যান্সারটা দেব। আচ্ছা, চলে আসি পরের প্রশ্নটাতে। এটা নিঃসন্দেহে ভালো প্রশ্ন। দেখো, তুমি পড়ানোর সময় অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বলে ফেললে বা কোনো ভুল লিখে ফেললে, এবার একজন ছাত্র সেটা জানে, সে তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দিল, তখন তুমি কি করবে? এটা তোমার একটা প্রশ্ন আমরা করলাম। এবার তোমার উত্তরটা কি হওয়া উচিত? দেখো, উত্তরটা স্যাম্পল উত্তরটা এইভাবে দেওয়া যায়। স্যার, যদি অনিচ্ছাকৃতভাবে শ্রেণীকক্ষে কোনো ভুল বলি বা কোনো ভুল তথ্য দিই, সেটা যদি নজরে আসে, দেখা গেলো আমি সেটা নজরে আসলো, আমারই নজরে আসলো, বা কোনো ছাত্র যদি সেটা ধরিয়ে দেয় যে স্যার আপনার এখানে ভুল হয়েছে, তখন কি করব? সঙ্গে সঙ্গে সেই ভুল তথ্য আমি শুধরে নেব। আচ্ছা, এবং আর একটা জিনিস করতে হবে। দেখো, অনিচ্ছাকৃত ভুলের জন্য ছাত্রছাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করবো, না আমার এটা ভুল হয়ে গেছে, এটা ভুল লিখছি, আসলে এটা ভুল না, এটা এভাবে হবে। আচ্ছা, তবে কোনো মতে যাতে ছাত্রছাত্রীদের কাছে ভুল তথ্য না যায় সেদিকে লক্ষ্য রাখবো, এবং তারা ভুল না শেখে সেটার চেষ্টা করব। তাহলে আমাকে কিন্তু আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে যে না, ওদেরকে কিন্তু কোনোভাবে ভুল শেখানো যাবে না, বা তাদের যেন ভুল না জানে, তারা যেটুকু জানবে তারা যেন সেটা ঠিক জানে। আমার এটা সবসময় আমার চেষ্টা থাকবে, এটাকে আমি কিন্তু সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব, এবং আমার উত্তরটাও যথেষ্ট বুদ্ধিদীপ্ত হওয়া উচিত, এবং যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে এই উত্তরটাও কিন্তু দেওয়া উচিত। আচ্ছা, তাহলে 5 নম্বর প্রশ্নটা আমাদের খুব ভালো একটা প্রশ্ন ক্লাসরুম সিচুয়েশনের। আচ্ছা, পড়ে আসি। আচ্ছা, এই টাইপের প্রশ্নের জন্য কিন্তু রেডি থাকতে হবে। দেখো, এখনকার বাচ্চাদের মধ্যে মোবাইল ব্যবহারের প্রচলনটা খুব বেশি। মোবাইলের ব্যবহারটা কমানোর জন্য কি কি চেষ্টা করবে? আচ্ছা, এটা উত্তরটা কিভাবে দেওয়া যেতে পারে? এটা বিভিন্নভাবে উত্তর দেওয়া যেতে পারে, নিজেও সাজিয়ে নিতে পারো। এটা একটা স্যাম্পল আমরা দিচ্ছি। আচ্ছা স্যার, বাচ্চাদের মধ্যে মোবাইলের ব্যবহারটা নিঃসন্দেহে বিপজ্জনক। বড়রা যেভাবে মোবাইলটা ব্যবহার করে, মানে বড়রা বিভিন্ন কাজে ব্যবহার করে, বাচ্চাদের ক্ষেত্রে সেই প্রয়োজনীয়তাটা কিন্তু কম, এটা বরং তাদের ক্ষতি করে। তাই তাদেরকে মোবাইল থেকে দূরে রাখা খুবই জরুরি। এজন্য তাকে বিভিন্ন রকমের বাইরের খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে। যে খেলাধুলাতে আগ্রহ পায় সেই খেলাধুলার প্রতি তার আরো আকর্ষণ বাড়াতে হবে, বাইরের প্রকৃতির সাথে তার সম্পর্ক নিবিড় করতে হবে, তাহলেই বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে সচেষ্ট থাকা যাবে।
এটা কিন্তু একটা বড় প্রবলেম, আমরা দিন দিন এই প্রবলেমটা নিয়ে ভুগছি। এটার একমাত্র সুরাহা হতে পারে বাচ্চাকে বাড়িতে না আটকে রেখে তাকে বাইরের প্রকৃতি দেখানো, তাকে খেলাধুলায় অংশগ্রহণ করানো, তাকে নিয়ে ঘোরা, তার সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিতে করা। যদি এগুলো করানো যায় তাহলে কিন্তু অনেকটা সেই প্রবলেম থেকে, মোবাইলের প্রবলেম থেকে দূরে রাখা যেতে পারে। তো এই ব্যাপারে সচেষ্ট হবে, এবং এ ব্যাপারে তাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে যদি যুক্ত করা যেতে পারে তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা কমবে। এটা একজন টিচার হিসাবে এবং একজন গার্জিয়ান হিসাবে এই দৃষ্টিভঙ্গিটা থাকা উচিত। আচ্ছা, পরের প্রশ্ন, বিদ্যালয় ছুট আটকাতে তোমার ভূমিকা কি হবে? এটাকে আমরা বলছি কিন্তু ড্রপ আউট। ড্রপ আউটটাকে আটকাতে আমাদের ভূমিকাটা কি হবে? তখন প্রশ্নটা এভাবে বলা যেতে পারে, স্যার, বিদ্যালয় ছুট এখন একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কারণগুলো বিভিন্ন রকম, বিদ্যালয় ছুটের কিন্তু একটা কারণ নয়। আচ্ছা, তার মধ্যে একটি কারণ হলো, মানে আমি টিচার হিসাবে কি করব, আমার তো একটি কারণ, যেমন এটা একটা কারণ। বিভিন্ন রকম কারণগুলো হচ্ছে, দেখো, আর্থসামাজিক বিভিন্ন রকম কারণ থাকে, পরিবারের বিভিন্ন রকম কারণ থাকতে পারে, এগুলো হতে পারে, কিন্তু আমার দিক থেকেও তো একটা কারণ আছে, এটাই আমি উল্লেখ করছি। তার মধ্যে একটি কারণ হলো ছাত্রছাত্রীদের শিক্ষণ পদ্ধতির প্রতি আগ্রহ কমে যাওয়া, এজন্য তারা স্কুলে আসার আগ্রহ হারিয়ে ফেলে। এ ব্যাপারে আমার লক্ষ্য থাকবে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষণ পদ্ধতির প্রতি আগ্রহী হয় এবং স্কুলে আসাতে আগ্রহী হয়। তাই আমি সর্বতোভাবে চেষ্টা করব স্কুলের পাঠদানের আনন্দঘন ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে পাঠদান করতে। তাহলে স্কুল ছুট কমানো যাবে বলে আমি আশাবাদী। তাহলে এটা কিন্তু আমাদের, যদি আমরা বলি এইভাবে, তাহলে কিন্তু আমাদের অনেকটা আমাদের এই উত্তরটা রেডি হয়ে যাবে। এবং উত্তরটা রেডি হয়ে গেলে এরকমই একটা উত্তর আমাদেরকে রেডি করে নিতে হবে, নিজের মতো করে সাজিয়ে, যেভাবে আমি বলতে পারি সেভাবে রেডি করে নিতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি, বাচ্চাদের শারীরিক শাস্তি তুমি কতটা সমর্থন করো, যেটাকে আমরা ফিজিক্যাল পানিশমেন্ট বলছি। কোনো একটা ছাত্র দোষ করলো, তাকে আমরা মানে মার দিলাম, তো এক্ষেত্রে আমরা, তুমি কি সমর্থন করো সেটা? আচ্ছা, বা একটা কানমলা দিলাম, আচ্ছা, এটা কি করা উচিত? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি হওয়া উচিত? স্যার, শিক্ষার্থীর শারীরিক শাস্তি ওদের মনের মধ্যে ভয় তৈরি করে। যদি আমরা শাস্তি দিই তাহলে ভয় পাবে নিশ্চয়ই। পড়াশোনা কখনো ভয়ের পরিবেশে ভালো শেখানো যায় না। শিখন নির্ভর করে শিক্ষার্থী কতটা আনন্দের সাথে, কতটা নির্ভয়ে শিক্ষা পদ্ধতিকে গ্রহণ করছে তার উপর। তাই আমি শারীরিক শাস্তির বিরুদ্ধে। তাহলে এটা কিন্তু হচ্ছে একদম আমাদের স্ট্যান্ড পয়েন্ট, যে আমরা এটাকে সমর্থন করছি না, এবং এটা সমর্থনও করা যায় না। কারণ এভাবে একটা আনন্দঘন পরিবেশের মাধ্যমে সেটাকে যদি আমরা শিক্ষা পদ্ধতি করি তাহলে কিন্তু এই শারীরিক শাস্তিটা থাকা উচিত নয়। আচ্ছা, এটাই দৃষ্টিভঙ্গি আমরা প্রেজেন্ট করছি এবং এভাবেই লিখে নিচ্ছি। নিঃসন্দেহে আরেকটা ভালো প্রশ্ন, দেখো, মনে করো কোন একজন ছাত্র ক্লাসে খারাপ আচরণ করছে, তুমি তাকে মারধর করবে না, এবার তো ফিজিক্যাল পানিশমেন্ট দিবে না, তাহলে তুমি তার সাথে কিরকম আচরণ করবে? এবার উত্তরটা কি হওয়া উচিত? দেখো, ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া যাচ্ছে না, আবার ওর খারাপ আচরণটাকে আমরা মেনে নিতে পারছি না, তাহলে আমরা কি করব তখন? আচ্ছা, একজন শিক্ষক হিসাবে আমি তার দুষ্টুমি বা খারাপ আচরণের কারণ খুঁজব, তার সাথে কথা বলে বোঝার চেষ্টা করব তার এরকম আচরণের কারণ কি, এবং তাকে বোঝানোর চেষ্টা করব যে এই খারাপ আচরণ তার এবং তার সাথে থাকা সবার উপর কিরূপ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে বা প্রভাব ফেলছে। আচ্ছা, সদয় আচরণ, সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে নিশ্চয়ই তাকে তার আচরণের ত্রুটি বুঝিয়ে দিয়ে তাকে ভালো আচরণ করতে শেখাতে পারবো। তার মানে আমার যদি আচরণটা সদয় হয়, আমি যদি ওর উপর একটু ভালো বোঝাতে পারি তাকে ভালোভাবে, এবং দৃষ্টিভঙ্গিটাও যদি আমার ঠিক হয়, তাহলে কিন্তু আমি তাকে বোঝাতে পারবো যে না, তুমি এই কাজটা ঠিক করছো না, এবং সে তখন ভালো আচরণটা করতে পারবে। তো আমাদের এটাই মানে উত্তর হওয়া উচিত, এবং আমরা সেভাবেই উত্তরটা দেব। চলো পরের প্রশ্নে আসি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, এটাও কিন্তু ফিজিক্যাল পানিশমেন্টের সঙ্গে কানেক্টেড। শারীরিক শাস্তি যদি না দাও তাহলে বিকল্প কি কি পদ অবলম্বন করতে পারো, মানে আমাদের কি কি আমরা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে পারি? আচ্ছা, শারীরিক শাস্তি না দিয়েও অনেক কিছু বিকল্প অবলম্বন করা যেতে পারে। যেমন, যদি কোনো শিক্ষার্থী কোনো একটা ভালো আচরণ করে তাকে পুরস্কৃত করা, তাকে ভালো আচরণের গুরুত্ব শেখানো, তার আগ্রহ কোন বিষয়ে আছে সেই বিষয়গুলিতে তাকে বেশি করে সংযুক্ত করা। এভাবে তাকে কিছুটা গুরুত্ব দিলেই সে নিজে থেকে তার ত্রুটিগুলো বুঝতে পারবে এবং এরকম খারাপ আচরণ করবে না। তাতে শারীরিক শাস্তি দেওয়ারও আর প্রয়োজন পড়বে না। তাহলে এটা কিন্তু আমাদের শারীরিক শাস্তির বিকল্প পথ আমরা বলতে পারি। তো আমরা সেটাই অবলম্বন করার চেষ্টা করব।
আমাদের শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটা কিন্তু সাধারণত এই শারীরিক স্বাস্থ্যের বিকল্পগুলো এভাবেই ধরা হয়। তো এভাবেই আমরা অ্যান্সারটাকে রেডি করে নেব। যদি আরো ভালো করে সেটাকে প্রেজেন্ট করা যায় তাহলে অবশ্যই চেষ্টা করবে। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখো, তুমি কি মনে করো শৃঙ্খলা রক্ষার জন্য শারীরিক শাস্তি দেওয়া প্রয়োজন স্কুলে ডিসিপ্লিন রক্ষার জন্য? এবার কোনো একটা ছাত্র খুব দুষ্টামি করছে, সেক্ষেত্রে কি তুমি তাকে ডিসিপ্লিন বোঝানোর জন্য তাকে কি ফিজিক্যাল পানিশমেন্ট দেবে? এটা একটা প্রশ্ন হতেই পারে। আচ্ছা, তখন আমাদের উত্তরটা হওয়া উচিত, দেখো, না স্যার, আমার মনে হয় শৃঙ্খলা রক্ষার করার জন্য বা তা মেনে চলার জন্য শারীরিক শাস্তি জরুরি নয়। শৃঙ্খলাবোধ তৈরি করা বা মেনে চলার জন্য কিছু নিয়ম কানুন গঠন করা উচিত, এবং শিক্ষার্থীদের সেগুলো বোঝানো উচিত যে কি করে সেই শৃঙ্খলাবোধ তাদের প্রত্যেকের জন্য জরুরি। এই ব্যাপারটা তাদের মধ্যে কিন্তু বোঝাতে হবে যে শৃঙ্খলাবোধ জরুরি। যখন তারা এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে, তখন শৃঙ্খলা রক্ষা তারা নিজেরাই করবে, এবং সেটা হবে দীর্ঘমেয়াদী। এর জন্য শারীরিক শাস্তিরও কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে কিন্তু উচিত হচ্ছে তাদেরকে এই ডিসিপ্লিনটাকে, কিছু ডিসিপ্লিন তৈরি করে দেওয়া, এবং তাদেরকে বোঝানো যে এটা তোমাদের জন্য, এটা করলে এরকম ভালো হবে, এই নিয়মটা মেনে চললে এভাবে ভালো হবে। তাহলে সেটা যদি আমরা তাকে ব্যাপারটাকে বোঝাতে পারি, তাহলে কিন্তু তারা যদি সেই ব্যাপারটা উপলব্ধি করতে পারে, তখন তারা নিজেরাই সেটা মানবে, এবং সেটা কিন্তু অনেক সুদূর প্রসারী একটা ফল দেবে। আর শাস্তি দিলে কিন্তু তাৎক্ষণিকভাবে সেটার সমাধান হয়তো হতে পারে, কিন্তু সেটা সুদূর প্রসারী ফলও থাকবে না, এবং সেটা শাস্তিটা দেওয়া উচিত নয়, শারীরিক শাস্তি বা ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া উচিত নয়। এটা আমরা আগেই আলোচনা করেছি। আচ্ছা, কোনো ছাত্র যদি ক্লাসে বিরক্ত করে, তাহলে তুমি সেই ছাত্রটিকে কি করবে? এবার একটা ছাত্র ক্লাসে বিরক্ত করছে, কি করবো তাহলে আমরা? আমাদের ইন্টারভিউর প্রশ্ন আমাদেরকে করে বসলেন। আচ্ছা, এটার উত্তর কি হবে? দেখো, যদি কোনো ছাত্র বিরক্ত করে, তাহলে আমি সেই ছাত্রের বিরক্ত করার কারণ খুঁজব। তার বিরক্ত করা বা মনোযোগ না থাকার বিভিন্ন রকম কারণ হতে পারে। যদি দেখি সে পাঠদানে আগ্রহী হচ্ছে না, তাহলে তাকে অন্যান্য বিভিন্ন উপায়ে, যেমন গল্প বলে, তাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বা ছবি এঁকে বুঝিয়ে তাকে পাঠদানে আগ্রহ বাড়ানোর চেষ্টা করব। আমাদের এটা চেষ্টা থাকবেই, কারণ অনেক সময় বাচ্চাদের সেই পড়ানোর প্রতি যদি মনোযোগটা না থাকে, তাহলে কিন্তু সে বিরক্ত করে, বা তার মনোযোগটা অন্যভাবে, সে অন্যকে, অন্য কোনো ছাত্রকে ডিস্টার্ব করে, এরকম করে। এবার যদি তার আগ্রহটা চলে আসে, বিভিন্ন উপায়ে আমরা সেটাকে আনতে পারি, তাহলে কিন্তু সে আর ডিস্টার্বটা করবে না। আর যদি দেখি তার বিরক্ত করা বা মনোযোগ না থাকার কারণ বিষয়গত নয়, অর্থাৎ আজকে যেটা পড়াচ্ছি সেটার উপরে নয়, তাহলে কি করব? তাহলে সে ব্যাপারে শ্রেণীকক্ষের বাইরে তার সাথে আলোচনা করব, এবং প্রয়োজনে সুপরামর্শ দেব। তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। অবশ্যই এই টাইপের প্রশ্ন আমাদের জেনে রাখা উচিত। আমাদের কিন্তু এই টাইপের প্রশ্ন ধরে এই ক্লাসরুম সিচুয়েশনের প্রশ্নগুলো। আচ্ছা, চলো এবার পরেরটাতে। যদি কোনো শিক্ষার্থী আপনাকে কোনো সম্মান প্রদর্শন না করে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? এবার দেখা গেলো এটা একটা প্রবলেম, যে একটা ছাত্র সম্মান করছে না, তাহলে কি হবে আমাদের? স্যার, যদি কোনো শিক্ষার্থী আমাকে সম্মান প্রদর্শন না করে, তাহলে আমি তার এরূপ আচরণের কারণ খুঁজবো, যে কেন সে এরূপ আচরণ করছে। হ্যাঁ, এই কারণটা খুঁজবো। এবার সে আমার সঙ্গেই করছে না অন্যান্য আরো সবার সঙ্গে করছে, সেটাও আমি কারণটা খুঁজেই পাবো। প্রয়োজনে তার সাথে কথা বলবো, এবং তার পিতামাতার সাথেও কথা বলবো, তার এরূপ আচরণের কারণ কি। তার এই আচরণের কারণ বুঝতে পেরে আমি তাকে সুপরামর্শ দেব, বা বুঝিয়ে তাকে ভালো আচরণ করার পরামর্শ দেব। তাহলে এটাই আমাদের একটা অ্যান্সার হওয়া উচিত, যে যদি কেউ খারাপ আচরণ করে বা সম্মান প্রদর্শন না করে, তাহলে তার যে দৃষ্টিভঙ্গিটা আছে, সেই দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করার জন্য তাকে পরামর্শ দেওয়া যেতে পারে। এটা আমাদের কিন্তু থাকবে। আচ্ছা, তাহলে এটা একটা খুব জেনে রাখা উচিত। আচ্ছা, পরের প্রশ্নে আসি। এবার এটা আরেকটা কিন্তু প্রশ্ন, দেখো, ইন্টারেস্টিং প্রশ্ন। শ্রেণীকক্ষে একটি ছাত্র তোমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, শিক্ষক হিসাবে তোমার ভূমিকা কি হবে? এবার অনেকগুলো ছাত্র আছে, 30, 35, 40 এরকম সব ছাত্র আছে। এবার একটা ছাত্র বারবার প্রশ্ন করে যাচ্ছে, স্যার এটা কি হবে, স্যার ওটা কি, স্যার এটা কি এরকম, স্যার এগুলো প্রশ্ন করে যাচ্ছে। তাহলে তোমার সেক্ষেত্রে ভূমিকাটা কি হবে? এটা কিন্তু একটা প্রশ্ন, এবং খুব মজার প্রশ্ন। দেখো উত্তরটা কি হওয়া উচিত। আচ্ছা, ছাত্রদের প্রশ্ন করাটা স্বাভাবিক, আমরা যেটা পড়াচ্ছি সে বিষয়ে ছাত্ররা প্রশ্ন করবে, এটা স্বাভাবিক, এবং এটা এটা একান্তই কাম্য, তাদের জানার ইচ্ছে থাকলে জানবে। কিন্তু লক্ষ্য রাখবো যে তার প্রশ্নগুলো যদি বিষয়গত হয়, তাহলে তার প্রশ্নগুলো যথাযথ উত্তর দেব।
বিষয়গত হলে, এবং তার ইচ্ছেকে আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দেব। কিন্তু যদি দেখি তার প্রশ্নগুলো বিষয় বহির্ভূত, এবার আমি যেটা পড়াচ্ছি ও হয়তো বলে বসলো অন্য একটা, স্যার ওই খেলাতে অন্য মানে ওই কালকের খেলাতে ওই দলটা জিতছিল, এরকম প্রশ্ন, মানে আমাদের বিষয় বহির্ভূত যদি প্রশ্ন হয় এবং পাঠদানের সাথে তার কোনো সম্পর্ক নেই, যদি এরকম হয়, তখন তাকে কি করব, তখন তাকে পাঠদানে বর্তমান বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করব। যেমন সেই পাঠদানের সম্পর্কে গল্প, ছবি আঁকা, তাদের মধ্যে আলোচনা, যেটাকে আমরা গ্রুপ ডিসকাশন বলি, এই কৌশলগুলো তার পাঠদানের প্রতি মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবে। তাহলে আমাদের কিন্তু এটাই করা উচিত। এই প্রশ্নগুলো আহ, যদি আমরা দেখি, এই প্রশ্নগুলোর এই দুটো উপায়ে অবলম্বন করা যেতে পারে। তার প্রশ্ন সঠিক হলে, বিষয়গত হলে, ক্লাস সংক্রান্ত হলে, তখন কিন্তু আমরা সে প্রশ্নগুলো নিরসন করার চেষ্টা করব, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এবং যদি না হয় তাহলে কিন্তু তাকে আমাদের মনোযোগটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। এটা নিঃসন্দেহে একটা ভালো প্রশ্ন। দেখো, তুমি শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছো। এবার মনে করো তুমি সেই শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল হতে পারলে না, তখন তুমি কি করবে? এটা প্রশ্ন কিন্তু এই টাইপের প্রশ্ন খুব করে, খুব দেখবে এই টাইপের প্রশ্ন। যে কয়েকটা প্রশ্ন আমরা করলাম এখন অবধি, 15টা প্রশ্ন, আচ্ছা, খুব এই প্রশ্নগুলো করবেই। আচ্ছা, আমাদের অ্যান্সার কি হওয়া উচিত? স্যার, ছোটবেলা থেকে আমার স্বপ্ন শিক্ষক হওয়া এবং সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন করা। এবারে যদি শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল না হই, তাহলে এরকম শিক্ষক নিয়োগের পরীক্ষা আরও দিতে থাকবো, এবং যাতে ভবিষ্যতে সফল হই তার জন্য ভালো চেষ্টা করব বা কঠোর পরিশ্রম করব। আমার বিশ্বাস এ ব্যাপারে আমি সফল হবই। এই যে একটা কনফিডেন্সটাকে দেখানো যে আমি সফল হবই, কারণ আমি এরপরে আরো ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব, এই আত্মবিশ্বাসটা কিন্তু দেখানো খুবই জরুরি। তাহলে এটাও আমাদের একটা ভালো প্রশ্ন, খেয়াল রাখবে, রেডি করে রাখবে, বলার ভঙ্গিটা রেডি করে রাখবে, কিভাবে বলবে, এবং তোমার ভয়েসটা কিরকম থাকবে, আপ ডাউন কিরকম থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু তোমার হচ্ছে খেয়াল রাখতে হবে। ভয়েসের মধ্যে কোন জায়গাটায় জোর দিতে হবে, এটাও কিন্তু শেখা জরুরি। এগুলো সব প্র্যাকটিসের উপর নির্ভর করে। এই প্র্যাকটিসগুলো কিন্তু হচ্ছে বাড়িতেই করে নিতে হবে। প্রয়োজনে বিভিন্ন উপায় অবলম্বন করে প্র্যাকটিস করতে হবে। এক একজনের উপর এক একটা নির্ভর করবে এই বলার ভঙ্গিটা। সুতরাং এই জিনিসগুলো রেডি করে নেবে, এবং খুবই দরকারি আগে থেকে প্রিপারেশন নেওয়া, যেহেতু পরীক্ষার কাছাকাছি প্রায়, তাই এই জিনিসগুলো রেডি করে প্রস্তুত থাকবে। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.